প্রথমত হলো রুমিন ফারহানার ব্যাপারটাতে যদি আসেন, এইটা আ রুমিন ফারহানা আসলে প্রশাসনের উপরে খেপেছে তা না। আপনি যদি পুরা ইয়েটা দেখেন, হুম, রুমিন ফারহানা কোথায় যেন অন্য কারো উপরে রেগে আছেন। হুম, তার বক্তব্য যদি আপনি শোনেন সেটা হলো যে, অ্যা "আপনারা এরকম করতেছেন কেন? আপনারা অন্যান্য জায়গায় করেন না কেন?" হুম, এই যে অন্যান্য জায়গায় বলাটা, মানে উনি ইঙ্গিত করতেছেন প্রশাসন অন্য কারো অঙ্গুলি হেলেনে চলতেছে। হুম, রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়েছেন সেটা অনেক সময়, মানে রুমিন ফারহানকে এই চেহারা দেখা যায় না। কিন্তু তাকে এই চেহারা দেখা গেছে। এইটাও আমাদের দেখার দরকার ছিল, একজন আমাদের রাজনীতিবিদ রেগে গেলে কেমন করেন সেটাও কেমন আমরা করে? দেখলাম। হুম, উনি পার্লামেন্টে যে অনেক জোরে, জোরে কথা বলতেন তখন উনার কেমন লাগে, বাট নরমালি উনি যেমন কথা বলেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে রুমিন ফারহানা কিন্তু রেশনাল কথাবার্তা বলেন। তিনি একেবারে। যে জিনিসটা ইঙ্গিত করেছেন, যদি সাবজেক্টটাতে যান, যে হুম, সাবজেক্টটাতে যান, তাইলে কিন্তু রুমিন ফারহানা she she put the finger on the right face. হুম, হুম, যে কারণ প্রশাসন কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই কাজগুলো করতেছে। দেখুন, ওনাকে ফুলের মালা দিছে, ওখানে আ বিধিমালা লঙ্ঘন হয়েছে এই কথা বলে ৳৪০,০০০ জরিমানা করে দিছে। এখন ম্যাজিস্ট্রেট উনার সাথে কথা বলে যেটা পারত, যেটা আমার মনে হয় যেটা সহজ হতো, সেটা হলো ১ম এই ম্যাজিস্ট্রেট যদি আসতেন, এসে যদি বলতেন যে, "আপনি এটা করেন না, এটা না করলে ভালো।" আমার ধারণা রুমিন ফারহানা যে পরিমাণ একে সহনশীল বা যে রেশনাল সেটা শুনত। কিন্তু হুম, আপনি তা না করে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আপনি এসে তাকে জরিমানা করতেছেন। পরিমাণ করতেছেন। এবং আপনি তার নেতাকর্মীদের সামনে আপনি তাকে অসম্মান করতেছেন। এটা মিন করে কি? আমি একটা ঘটনার কথা বলি, বা ঘটনা না, এটা আমি যেহেতু ওই সময় দায়িত্বে ছিলাম, আমি এরকম অনেক ভিডিও পাইছি যে, আপনি যখন প্রতিপক্ষকে, যখন প্রশাসন কোনো একটা পক্ষ নিয়ে নেয়, তাই অপর পক্ষকে কিভাবে হেয় প্রতিপন্ন করে এবং দমন করে এটার নমুনা আপনাকে বলি। চাঁদপুরের একটা ইলেকশনে, সেখানে তখনকার ছিলেন ওই যে আ কি পরিকল্পনা মন্ত্রী ছিলেন যে, মনে আছে? এই যে আ চাঁদপুরে? আ চাঁদপুরে দাঁড়িয়েছিলেন না, এস এম নজরুল মহিউদ্দিন খান আলমগীর। মহিউদ্দিন খান আলমগীরের ইলেকশন 2001 এর ইলেকশনের কথা বলে। হুম, আমার কাছে ভিডিও ফুটেজ এসেছিল। হুম, এক কাপ্তান সাহেব এই মহিউদ্দিন খান আলমগীরের যেগুলোতে উনার জেতার কথা, মানে উনি হুম, যেই সেন্টার গুলোতে জিতবেন, এই সেন্টার গুলোর বিভিন্ন আ মানে আওয়ামী লীগ সমর্থক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার প্লাস আ মানে কি বলে গণ্যমান্য ব্যক্তি, এদেরকে নিয়ে পুকুরের মধ্যে দাঁড় করায় রাখছিল। এটা কিন্তু অন্য কিছু না কিন্তু। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি নির্বাচন বিধি লঙ্ঘন করেছে। কিভাবে হুম, বিধি লঙ্ঘনের দরকার নাই। কারণ কাপ্তান সাহেব আছেন, উনি যা মন চায় তাই করছে। সেই কাপ্তান সাহেব বেঁচে থাকলে নিশ্চয়ই এতদিনে উনি এটার জন্য আত্মগ্লানিতে ভুগতেন যে উনি এই ৩ জনকে, আর মহিউদ্দিন খান আলমগীরকে হারানোর কোনো ছিল না কিন্তু। আর কোনো হুম, পথ ছিল না। এটাই ছিল পথ, তার লোকদেরকে অসম্মান করা, তার লোকের সামনে তাকে অসম্মান করা। হুম, যেহেতু মহিউদ্দিন খান আলমগীরকে তার সামনে অসম্মান করা যাচ্ছিল না, সেহেতু কি করছে, তার লোকদেরকে এরকম কাউকে পুকুরের মধ্যে, কাউকে ডোবার মধ্যে এরকম দাঁড় করায় দিছে, যাতে এলাকার মানুষ যাওয়ার সময় দেখে, আরে আমাদের চেয়ারম্যান ডোবার মধ্যে পড়েছে, ভাই ভোট দিতে যাও না, ভোট দিতে গেলে তো আমারও একই কাম করব। রাইট। আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু হুম, 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 সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট পড়ে। এখন আপনি রুমিন ফারহানের এই ঘটনাটা আপনি আগেই তার সাথে কথা বলতে পারতেন। তা না করে আপনি তার সামনে তার কর্মীদের সামনে তাকে অসম্মান করতেছেন, তারা ফাইন করতেছেন। তার কর্মীরা কি ভাবতেছে, রুমিন ফারহানার ক্ষমতা নাই? কোনো ক্ষমতা নাই। তাইলে তো উনার পিছনে থেকে লাভ নেই। লাভ নাই। সো হুম, তাকে হারাও। তো এই যে আপনি পরোক্ষভাবে ভাবে নির্বাচনের পরিবেশকে একজন থেকে আরেকজনের দিকে আপনি ডাইভার্ট করতেছেন। দিস ইস হোয়াট the ম্যাজিস্ট্রেট ডিড। আমি বলব যে ম্যাজিস্ট্রেট হয়তো রাইটই করছে বা রং, কিন্তু ম্যাজিস্ট্রেটের এই কাজটা করা উচিত না। এটা আগেই করা উচিত ছিল। হুম। যে কাজটা সে আগে করছে, আইসাই বলতো, "আমি ৳৪০,০০০ ফাইন করব যদি আপনারা এটা না করেন। এটা করেন।" তাহলে হইতো। বা রবীন তাহলে ফারানার দেখতে, সাথে কথা বললেই হইতো। বাট তখন দেখা যেত রুমিন ফারহানা এটা নিয়ে কোনো হাউকাউ করে কিনা। কিন্তু হুম, না, এটা কি করলো? উনাকে উনার কর্মীদের সামনে অসম্মান করলো এবং ৳৪০,০০০ ফাইন দিতে বাধ্য করলো এবং উনাকে ক্ষুব্ধ হইতে বাধ্য করলো। এই যে ক্ষুব্ধ হয়েছে, এটাও কিন্তু অনেক নেতাকর্মী ভাববে, আমাদের নেত্রী এত ক্ষেপে যায়, আমাদের একদল ভাববে আমাদের নেত্রী এত ক্ষেপে যায়, আরেক দল ভাববে আমাদের নেত্রী এত দুর্বল। আরে আমাদের নেতৃত্ব কোনো ক্ষমতাই নাই। হুম। তো এই যে, খুব যে সহজ। দল ভাববে আমার নেতৃত্ব ক্ষমতা নাই, এই দলকে উজ্জীবিত করার জন্য কিন্তু রুমিন ফারহানা রাগ করছেন। সো এখানে আমি কোনো দোষের কিছু দেখি না।
একেবারেই চমৎকার মানে একটা বিষয় হলো যে উনি আসলে মেসেজকে মোটামুটি, তবে আমি একটা জিনিস বলি কি, আমাদের রাজনীতিবিদরা এখন সচরাচর আমলাদের ইউএনওদেরকে কোন এমপি কে তো দেখছি ইউএনওকে স্যার ডাকতে, সেই জায়গায় রুমিন ফারহানার যে গার্ডস, এইটা একটু প্রকাশ হয়েছে রাজনীতিবিদদের গার্ডস থাকা গার্ডস না, দরকার। রুমিন ফারহানা ক্ষিপ্ত হয়েছে ভাই। ভাই প্লিজ ওইভাবে দেখেন, এখানে গার্ডস এর কিছু নাই। এখানে রুমিন ফারহানা আমি একবার ব্যাখ্যা করলাম, এখানে কোনো গার্ডস এর কিছু নাই। এটা ছাড়া তার করার কিছু ছিল না। সে যদি ওখানে ক্ষোভ না প্রকাশ করে শুধু 40,000 টাকা দিয়ে চলে আসছে, তাহলে তার কর্মীরা ভাবতো কি যে দুর্বল আমাদের আপার ক্ষমতা নাই। দুর্বল আরেক দল ভাবতো যে আমরা যদি আমাদেরকে যদি ধরা আপাতত ছাড়াইতে পারবে না, জরিমানা দিতে হয়েছে। এই যে একটা সিচুয়েশন, এটা কর্মীদের মনের ভাব সম্পর্কে আপনার কোনো করতে হবে একেবারে না। কর্মীরা কোনটা পরিষ্কার ভাবতেছে। কর্মীরা যদি রুমিন ফারহানাকে দুর্বল ভাবে, তাহলে রুমিন ফারহানার ওই নির্বাচন ওখানে শেষ কিন্তু। যেটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে এইভাবে দুর্বল করা হয়েছিল। একেবারে পরিষ্কার, ক্লিয়ার। আমরা পরের ইয়েতে যেতে চাই আলোচনায়। এর আগে পার্থ, আপনি কি প্রশ্ন করেছেন? প্রশ্নটা আবার কইলেন, আপনি তো প্রশ্ন আগের বার করলে এটা তো আর এখন দেখতে পারতেছি না। প্রশ্ন কইলেন, দেখবো উত্তর দেওয়া যায় কিনা। পরের আলোচনায় যেতে চাই। ইউ পর্যবেক্ষক মিশন হঠাৎ করে ব্যাকফুটে চলে গেছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে এটা, মানে কি কারণে? আমি জানি না। আপনি যদি ইউর একটা যদি দেখেন কোনো কারণ ছাড়াই ইউ কথা বলছে, সেটা দেখেন কি বলতেছে। ইউ এর পর্যবেক্ষকরা কথা বলছে হলো আমাদের সাংবাদিকরা এমন অবস্থা হয়েছে যে কোন জায়গায় এটা হচ্ছে সেটাও লেখে না এখন আর। এটা স্পট লেখা নাই তো, আপনি ভাবতে পারেন। সারা রিপোর্ট খুঁজে তো পাইতেছি না, আপনাকে একটু সাপোর্ট দিব সেটা পাইতেছি না। ওই যেমন না আগের বার যেরকম এটা সংবাদ সম্মেলন লেখা হচ্ছে, সংবাদ সম্মেলন। হ্যাঁ সংবাদ সম্মেলন লেখা মনে হচ্ছে এটা ইয়েতে নির্বাচন কমিশনে। আমি দেয়াল টেয়াল দেখে আমার ধারণা হচ্ছে নির্বাচন কমিশনের আশপাশে কোথাও হবে আর কি। না, নির্বাচন কমিশন হলে কি তারা হতে পারে, আমি জানি না। যাই হোক, আমি আশ্চর্য হলাম এই যে রিপোর্ট। আমি তার নামটা যদি পাইতাম, তার একটু ফোন দিয়ে বলতাম যে বাপ একটু ঠিকানাটা তো লিখবা, হোয়ার তো লিখতে হবে, কোথায় হয়েছে এটা কি। ওই যে আগের রিপোর্টে দেখেন, আগের রিপোর্টে দেখেন আমি কি বিপদে পড়ছিলাম। সারা রিপোর্ট পড়া কিন্তু আমি আব্দুল আওয়াল মিন্টুর নামটা পাইছি না। ফেনী 3 আসনের প্রার্থী, এই শেষ, বুঝছেন? আচ্ছা 11 জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে, ঠিক আছে, ঢাকায় তো স্পট নাই, আচ্ছা যাই হোক, কিন্তু এই শুধু ঢাকায় এক সংবাদ সম্মেলনে, হ্যাঁ স্পট লেখা নাই। যাই হোক, কেন আমি বললাম যে তারা কি মনে করতেছে আপনার, যে তারা কেন করতেছে, তাদের কাছে কেন অসহায় মনে হইতেছে, বা তারা কেন মনে করতেছে যে তাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা নির্বাচনে হস্তক্ষেপ করছে কিনা, তারা কেন এটা মনে করতেছে। এটা মনে করার কারণ হলো, আপনি তাদের যদি ইয়েটা দেখেন, তারা 66টা জেলা, 64টা জেলা, 56 জেলায় দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে। হ্যাঁ, সেখানে কথা নাই বার্তা নাই। এটা কি প্রশ্ন করা হয়েছে না করেছে জানি না, কথা নাই বার্তা নাই। কোর্ট বলছে আমরা শুধু পর্যবেক্ষণ করতে এসেছি, কোনো হস্তক্ষেপ করতে আসিনি। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে মূল ভিত্তি হিসাবে কাজ করবে। কারণ কি এখানে এতজন 56 জন প্রশাসনিক জেলায়, 64টা প্রশাসনিক জেলায় 56 জনকে যে নিয়োগ করা হয়েছে, এইটাতেই ওনারা আসলে মনে করেছে যে মানুষ যদি প্রশ্ন করে যে 56টা জেলায় যে আমরা পাঠালাম, এটা হলো আপনি এই 56 জেলা হয়েছে কিভাবে জানেন? বিভাগীয় শহর এবং ওই যে কর্পোরেশনের যেসব এলাকা, ওগুলা বাদ দিয়ে 56টা ইউনিটে তারা গেছে। তো এটা কি মনে হয় না আমাদের 56 জেলা যে কি বলে জেলা ডিসির সমমর্যাদা 56 জনকে ওখানে পাঠানো হয়েছে, মনে হয় না এখানে খবরদারি করতে গেছে? এটা কি খবরদারি পর্যায়ে গেছে না? অনেকটা তো তাই মনে হয়। আমাদের ডিসিরা কার পিছনে ঘুরবে? এদের পিছনে ঘুরে বেড়াবে। এসপি এদের নিরাপত্তা দেখার জন্য ঘুরে বেড়াবে। এই 56 জন শুধু না, 56 জনের সাথে তার একটা টিম আছে।
সেই টিমটাকেও তারা কিন্তু দিতে হবে, সিকিউরিটি দিতে হবে। এখন এই পর্যায়ে আসলে যখন এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এসছে যে 56 জন পর্যবেক্ষককে যদি 56টা জেলা সদরে যদি এরকম আলাদা মর্যাদা দিয়ে তাদের দেখাশোনা করতে হয়, তাদের নিরাপত্তা দেখতে হয়, তাহলে তারা কে? তারা কি এখানে আমাদের ইলেকশন নিয়ন্ত্রণ করতে আসছে কিনা? তারা কি আসলেই পর্যবেক্ষক, নাকি আসলে তারা হস্তক্ষেপ করতে আসছে? এই প্রশ্নটা আসবে না? খুব স্বাভাবিক। আপনি এলাকাবাসীর ওখানে গেলে এলাকাবাসী কি মনে করবে? এলাকাবাসী মনে করবে যে কি ব্যাপার, এই লোক এইখানে কি করে এতদিন ধরে? কারণ আর মাত্র ধরেন আজকে কত বাকি আছে, 27 দিন বাকি আছে। 27 দিন ধরে তারা এখানে না, তারপরে আরো 4-5 দিন থাকবে। তার সমস্ত প্রোটোকল নিয়ে, সমস্ত নিরাপত্তা নিয়ে, সমস্ত কিছু নিয়ে তারা থাকবে। এবং নির্বাচনের দিন তারা ঘোরাফেরা করবে, সেখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে, সেখানে এক্সট্রা সিকিউরিটির রাখতে হবে, যাতে তো ওখানে নির্বাচন পরিবেশ ব্যাহত হবে না, এরা যেখানে যেখানে ঘুরবে। তো সেক্ষেত্রে এটা মনে হয় না যে এরা হস্তক্ষেপ করতে আসছে। আমার তো মনে হয় ইউনূস সাহেব এদেরকে নিয়ে আসছে যে কোনো না কোনোভাবে হোক নির্বাচনটা যেন তার পক্ষের, তিনি যেদিকে চাচ্ছেন সেদিকে হলেও যেন ডিসিএসপি যেন কিছু না করতে পারে, এইটা খেয়াল রাখা। ডিসিএসপির উপরে ছড়ি ঘোরানোর জন্যই কি এদেরকে পাঠানো হয়েছে? এই প্রশ্নগুলি কিন্তু আসবে, আজ হোক কাল হোক এই প্রশ্নগুলি আসবে, যখন তারা অতিরিক্ত সুবিধাগুলো পাবে। আর এদেরকে তো অতিরিক্ত সুবিধা দিয়েই আনা হয়েছে। এদেরকে 5 স্টার হোটেলের মতো থাকার ব্যবস্থা করে আনা হয়েছে, এদেরকে 5 স্টার হোটেলের মতো খাবারের ব্যবস্থা করে আনা হয়েছে। তো এটা কোথায় যাবে? এরা সব সার্কিট হাউসে থাকবে। ভাবেন দেখি, সার্কিট হাউস নিয়ন্ত্রণে থাকবে আমাদের তো তারা তো ডিসি সমানই নিয়ে থাকবে। এটা কিন্তু একটা কোশ্চেন আসছে। আমার ধারণা এটা তাদের মনের মধ্যে হ্যামার করেছে যে আমরা যে আসলাম, আমাদেরকে জনগণ যদি মনে করে আমরা হস্তক্ষেপ করছি, এই জন্য ওরা নিজেরাই ব্যাখ্যাটা দিয়েছে। তো যাই হোক, এই ব্যাখ্যায় কিন্তু আপনার প্রশ্নের উত্তর পাওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত ওদের কর্মকাণ্ড দেখা যাবে। কারণ কালকে থেকে ওদেরকে দেখা যাবে মাঠে, সে দেখা যাক, দেখা গেলে বোঝা যাবে ওরা কি করে।